5ই আগস্টের পরে আমাদের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে আমাদের এখানে যে অস্থিরতা, আসলে আমরা প্রায় 110 দিন 115 দিন মতো সময় কাটিয়ে ফেলেছি। 4 মাস মতো হতে 4 মাস হয়ে গেছে অলরেডি। তো আমরা 4 মাসের ভেতরে আমাদের আসলে এখন পর্যন্ত আমরা একটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থার মধ্যে পৌঁছাতে পারিনি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এর আগে একটি আলোচনা আমি বলেছিলাম যে আমার কাছে সবচেয়ে যেটা মনে হচ্ছে সরকারের ব্যাপারে, যে এই সরকার আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা, দ্রব্যমূল্য, এই সমস্ত বিষয়ে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারেনি। ফলে জনমনের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিভিন্ন রকম ভাবে আছে। আর এখন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে নতুন করে যে একটা জাতীয় ঐক্যমত গঠনের প্রয়োজনীয়তা হয়ে গেল, সেই ঘটনাটাও আসলে আমাদের সেই একেবারে 5ই আগস্টের ঘটনা, জুলাই মাসের ঘটনাগুলির পর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে। মানে এটা খুব বিস্তৃতি লাভ করেছে। এটা আমাদের ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের একেবারে মিত্র শক্তি ছিল, আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্নভাবেই। তারা আমাদের সহযোগিতা অস্ত্র দিয়ে, তাদের ওখানে প্রশিক্ষণ দিয়ে, তাদের ওখানে জায়গা দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পাঠাচ্ছে। তাদের 17,000-এর বেশি সৈনিক মারা গিয়েছে। 17,000-এর বেশি সৈনিক তাদের মারা গিয়েছে। তাদের কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেই কারণে তারা যে আমাদের উপরে লাগাতার ভাবে দাদাগিরি চালিয়ে যাবেন, সেটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তাদের সাথে আমাদের একটা প্রতিবেশী সুলভ একটা রাজনৈতিক সম্পর্ক থাকবে, একটা ভালো সম্পর্ক থাকবে। আমাদের ভেতরে পারস্পরিক কূটনৈতিক সম্পর্কটা হবে একেবারে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক হবে। কিন্তু আমরা দেখে এসেছি বিভিন্ন সরকার বিভিন্নভাবেই তাদের সরকার পরিচালনা, তাদের সুবিধার, নিজস্ব সুবিধার জন্য বিভিন্নভাবে ভারতের সাথে বিভিন্ন রাজনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। কূটনৈতিক সম্পর্কের বাইরেও একবারে ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে করেছে। এগুলি আমরা কোনোভাবে, বাংলাদেশের মানুষরা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেই। আমার একেবারে মূল বক্তব্যের জায়গাটা হচ্ছে ঐক্যমতের যে প্রয়োজনীয়তা হলো, এটা খুবই জরুরি ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আগরতলার ঘটনা এবং ইন্ডিয়া কলকাতাতে যে ঘটনা ঘটেছে, এইসব ঘটনার প্রেক্ষিতে আসলে আমাদের সবাইকে এক জায়গায় হয়ে ভারতকে জানিয়ে দেওয়া দরকার ছিল যে আমাদের ভিতরে ঐক্যটা, আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের ব্যাপারে সবাই আমরা এক জায়গায় আছি। এইটা আমার এইটা নিয়ে আমি দ্বিমত করি না। আমি মনে করি যে এটি, কিন্তু এই বিষয়টি আমার মনে হয় যে এইটার জন্য যেভাবে তড়িঘড়ি করে একটি ঐক্যমত গঠনের জন্য যাদেরকে নিয়ে যেভাবে প্রদর্শন করা হলো, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের ইন্ডিয়াকে দেখানোর থেকে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসা এক ধরনের খুব বড় ধরনের ইচ্ছা ছিল কিংবা প্রকাশ বলেই আমার কাছে বেশি মনে হচ্ছে। কারণ যে ঐক্যমত আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে সবার মধ্যে আছে, এই আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত কোনো কারো আছে বলে আমি মনেও করি না। আমার প্রশ্নটা একটা জায়গায় যে আমাদের দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এই 4 মাস হয়ে গেল আমাদের এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তাহলে রাজনৈতিক দলগুলো এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ব্যাপারে মানুষের যে একেবারে নাভিশ্বাস অবস্থা, তাদের পাশে দাঁড়ানোর জন্য তো জাতীয় ঐক্যমতের ডাক দেয়নি তো কখনো একবারও। কখনো তো আমি দেখিনি যে সাম্প্রদায়িক যে বিভেদ আমাদের বিভিন্ন জায়গায়, সেই জায়গার ব্যাপারে সবাই মিলে এক জায়গায় এক কাতারে দাঁড়ানোর ব্যাপারে আমি তো রাজনৈতিক দলগুলোকে এত ঐক্যমত কিংবা সরকারকেও এই ব্যাপারে ঐক্যমত করার ব্যাপারে সব রাজনৈতিক দলকে নিয়ে বসার এত তড়িঘড়ি করে দেখি না। তাহলে আমাদের সাধারণ মানুষের যে কষ্ট, সেই কষ্টের ব্যাপারে অ্যাড্রেস করার জন্য এই সরকারের খুব বেশি উদ্যোগ নেই। অবশ্যই আমাদের সার্বভৌমত্ব বড় একটা প্রশ্ন, সেই জায়গায় আমরা সবাই মিলে এগিয়ে যাব এবং সেই জায়গাটাতে আমাদের কারো দ্বিমত আছে বলে বাংলাদেশে আমি মনে করি না। কিন্তু দ্বিমতটা আমি বরং দেখলাম যেখানে আমাদের স্বাধীনতা বিরোধী মানে একটি শক্তি, তারা তাদেরকে সামনে রেখে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠলো, আমি সেই রাজনৈতিক ঐক্যকে আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মানে এটা যে আমরা একা হয়েছি, এই জায়গাটা আমার কাছে কখনোই মনে হয় না যে আমরা এক জায়গায় হয়েছি। আসলে এটা আসলে আমাদেরকে একটা প্রদর্শন করার মতো, আমরা একটা কপি তৈরি করে সামনে দেখাই যেভাবে, এইরকম একটা বলেই মনে হয়।
জি। একদম আপনাকে এই প্রশ্নটা করতেই চাই। আপনি বলছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি যারা একদম এখন পর্যন্ত বাংলাদেশকে স্বীকার করে নাই, তারাই স্বাধীনতার রক্ষক হয়ে প্রথম সারিতেই আছে। আরেকটা প্রশ্ন করতেই চাই, আপনার কাছে কি খুব মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ দখল করে ফেলবে, আগ্রাসন হয়ে যাবে, এইরকম কিছু মনে হচ্ছে কি রিপন ভাই? আর এই যদি আগ্রাসনটা হয়ও, তাহলে এই যে ঐক্যটা হলো, তাহলে একটা অংশ তো বাদ পড়ে গেল। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ যদি আপনি না এনেন, আওয়ামী লীগ তো একটা বড় দল, তার তো 30% ভোট জনগোষ্ঠী আছে। তো আপনি ঐক্যটা করলেন, ওটা কি আংশিক ঐক্য হলো না পূর্ণ ঐক্য হলো? ওই প্রশ্নটা যদি একটু বলেন রিপন ভাই। এটা মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধারাবাহিকভাবে এই ঐক্য জাতীয় ঐক্যের ব্যাপারে তো প্রথমে ছাত্রদের অংশটা প্রথম দিন সম্ভবত সরকারের সাথে বসছিলেন, জি। তারপরে গতকালকে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, আজকে দেখলাম যে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলির সাথে, ধর্মীয় বিভিন্ন মানুষজনের সাথে আজকে সম্ভবত সরকার বসছে। তার মানে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের সবাইকে নিয়ে এক ধরনের আসলে এই মতামত নেওয়ার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে একটা মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানে তো আসলে আমি আবারও বলছি যে আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে তো আসলে আমাদের এই দেশে বসবাস করে এরকম কোন মানুষের এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে, ঐক্যমত নাই, আমার কাছে এই বিষয়টি কখনো মনে হয়নি। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে এখন পর্যন্ত, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বীকার করে না, স্বাধীনতা স্বীকার করে না, তারা সার্বভৌমত্বের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়ে গেল। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে যে, এবং তার সাথে করে আমাদের দেশের গণতান্ত্রিক শক্তিগুলি যে আমরা এক ধরনের ইনক্লুসিভ রাজনীতির আওয়াজ যে তুলেছি, সেই আওয়াজটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আমার কাছে মনে হচ্ছে ঐক্যমতের রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় তো একই প্রশ্ন আবার চলে আসে, জাতীয় পার্টির মতো বড় দলকে কিংবা কে বড় দল কে ছোট দল এটা তো বিষয় না। কারা যদি আমরা মনে করি যে আমরা আসলে 5ই আগস্টের কারণে আমরা এই রাজনৈতিক শক্তিগুলোকে একেবারেই বিনাশ নিশ্চিহ্ন করে দিয়েছি কিংবা নিশ্চিহ্ন করব, তাহলে তো আমি মনে করি যে 5ই আগস্টের যে স্পিরিট, এই স্পিরিটটা আসলে সেই আমরা পুরনো এই ফ্যাসিবাদী স্পিরিটের মধ্যেই এখনই রয়ে গেছি।